শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ্পার রাঙা সকাল অনুষ্ঠানে। চমৎকার একটা দিন কাটুক এই প্রত্যাশা জানিয়ে আজকেও শুরু করছি আমাদের আয়োজন প্রতিদিনের মতো। আর যারা প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের সাথে একজন অতিথি থাকেন প্রথম ঘন্টায়, যার জীবন গল্প আমরা শুনি, তার গল্প শুনে আমরা অনুপ্রাণিত হবার চেষ্টা করি এবং আপনাদের সকালটাকেও রাঙানোর চেষ্টা করি। আর দ্বিতীয় ঘন্টায় বরাবরের মতো সঙ্গীত আয়োজন থাকছে। আর আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময়ের মতো শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন রাঙা সকাল। তো আজকে প্রথম ঘন্টায় যাকে আমরা জানার চেষ্টা করছি তিনি একজন উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ ফাহিম। ফাহিম, শুভ সকাল। শুভ সকাল। ভালো আছেন নিশ্চয়ই? আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। কুমিল্লাতে আপনার জন্ম হয়েছে, কোথায় সেটা? কুমিল্লা জেলার বরুড়া থানায় আমার জন্ম। আচ্ছা। এবং সেখানে আমার শৈশবের ক্লাস 5 পর্যন্ত কেটেছিল। ওকে, তো তার মানে আপনার বলা যেতে পারে যে পিতামহ বা দাদা এনারা সবাই কুমিল্লারই? একদম অরিজিনালি রুটেড ফ্রম কুমিল্লা। ঠিক আছে। তো কুমিল্লার বেশ কিছু ব্যাপার আছে, যেমন কুমিল্লার ভাষা, কুমিল্লার মানুষ, এবার ঢাকার খুব কাছাকাছিও বলা চলে, যে খুব কাছাকাছি না বাট মোটামুটি কাছাকাছি। এবং আপনি বোধহয় একটু শহর কেন্দ্রিক স্থানে বড় হয়েছেন, খুব একটা গ্রামও না। তো কেমন ছিল ছোটবেলা, লাইফটা কেমন ছিল? আমার জীবনের পড়াশোনা বলেন, খেলাধুলা বলেন বা সব কিছুতে আমার মায়ের একটা অন্যরকম অবদান ছিল। ওকে। উনি সবসময় আমাকে এভাবে বড় করছে যেন আমি জীবনে কিছু একটা করি যেটাতে কিনা দেশের মানুষের মঙ্গল হবে। ওকে। এবং এই একটা থট দিয়ে আমাকে সে সবসময় বড় করছে। ওকে। সো যেটা কিনা আমার পরবর্তী লাইফে এসে ইফেক্ট করছে। আপনারা কি মানে যৌথ পরিবারে ছিলেন নাকি সিঙ্গেল? আলাদা সিঙ্গেল পরিবারে ছিলাম। সিঙ্গেল পরিবারে। জি জি জি। ওকে। আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা ছিলাম হচ্ছে দুই ভাই বোন। আপনি বড়? আমি সবার বড়। আচ্ছা। তো বড় সন্তানের প্রতি বাবা মায়ের একটা অন্য রকমের আদরও থাকে, আবার শাসনের জায়গাটাও একটু বেশিই থাকে। আপনার ক্ষেত্রে কেমন ছিল সেটা? ছোটবেলায় অনেক শাসনের মধ্যে বড় হয়েছি, যেমন খেলাধুলা করতে গেলে অনেক বাধা আসতো। পড়াশোনার দিকে বেশি ফোকাস ছিলাম। তো দেখা গেছে যে আমি ছোটবেলায় যে কোনো স্কলারশিপ বলেন সেইগুলো সবগুলোই পেয়েছি। তারপরে এসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি। তাহলে তো বাবা মার আপনাকে নিয়ে খুব খুশি থাকার কথা। জি জি জি, সবসময় খুশি ছিল। কারণ যেরকম আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও জড়িত ছিলেন, আমরা জেনেছি যতদূর, গান বিতর্ক এগুলো করতেন, খেলাধুলাও করতেন, আবার পড়াশোনাও ভালো ছিলেন। ম্যানেজ করতেন কি করে সবকিছু? ম্যানেজ করতাম আসলে, আমি দেখা যেত যে পরীক্ষার আগে খুব বেশি পড়াশোনা করতাম সবকিছু ছেড়ে। আচ্ছা, ঠিক আছে। আর বাকি সময় হচ্ছে খেলাধুলা করতাম। সো এইভাবে আমি মেনটেন করতাম। পড়াশোনা করতে ভালো লাগতো? মানে ইউজুয়ালি তো আমাদের যে মানে এডুকেশনাল সিস্টেম, সেটাতে আমাদের পড়াশোনার প্রতি আসলে খুব একটা আগ্রহ বা এনজয়মেন্ট কিছুই থাকে না। আপনি এনজয় করতেন পড়াশোনা? ছোটবেলায় করতাম, কারণ তখন দেখা যেত যে আমরা যে স্কুলে ছিলাম সেখানে একটা কম্পিটিশন কাজ করতো শেষে। বাট যখন বড় হই তখন পড়াশোনার প্রতি অনেকটা অনীহা চলে আসছে। আচ্ছা, সেটা কত বড় হওয়ার পর? সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পর। এটাও বোধহয় আমাদের মোটামুটি একটা কমন স্টোরি সবারই। রাইট। তো বাবা কি চাইতেন, মা কি চাইতেন? বাবা তো বোধহয় বিজনেস করতেন। জি। ছেলে বড় হয়ে কি হবে? শুধু দেশের উপকার করবে নাকি পরিবারটাকেও একটু দেখবে? বাবা সবসময় যেতে যে ডাক্তার হব। আচ্ছা। বাট দেখা গেছে যে আমি ডাক্তার হওয়া থেকে বাঁচার জন্য ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছি। এটা কি ফ্যামিলি জানতো যে আপনি এরকম একটা সাবজেক্টে যাচ্ছেন? স্যার, যেটা মেডিকেল রিলেটেড, সো এটা সাপোর্ট ছিল। ওকে। এমনি সায়েন্স আর কমার্সের জায়গায় সায়েন্স কি নিজে থেকে নিয়েছিলেন নাকি ফ্যামিলি বলেছিল তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা? সায়েন্স আমি নিজে থেকে নিয়েছিলাম। সায়েন্স নিজে থেকে নিয়েছিলাম। ডাক্তার হতে চাইলেন না কেন? ডাক্তার হতে চাওয়াটা হচ্ছে এখানে অনেক বেশি পড়াশোনার ব্যাপারে নিজের পার্সোনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট ছিল। তো দেখা গেছে আপনি কি চাইতেন? আমি সবসময় মানে উদ্যোক্তা হওয়ার জন্য একটা মন মানসিকতা ছিল। এটা বুঝতেন আপনি কুমিল্লার মতো ওই জায়গাটা? আপনার, বাই দ্য ওয়ে, আপনি 5 এর পরে কোথায় আসলেন? 5 এর পরে হচ্ছে কুমিল্লা শহরে আসা। কুমিল্লা শহরে আসা। তো আপনি এই উদ্যোক্তা বিষয়টা আপনার মাথায় আসলো কিভাবে? কোন স্টোরি আছে? হ্যাঁ, উদ্যোক্তা বিষয়টা আসছে হচ্ছে যে প্রথমত আমি তো কিছু একটা করতে চাইছি যেটা দিয়ে কিনা মানুষের ইম্প্যাক্ট হবে, প্লাস আমার একটা আর্নিং হবে। এটা আমার মাইন্ডসেট হচ্ছে কলেজের ফার্স্ট থেকেই। ঠিক আছে। তো তখন যখন এটা তো আসলে খুব ম্যাচিউর একটা সেন্স। এটা কলেজে আসার কথা না, মানে আমরা এভাবেই চিন্তা করি। আপনার যদি এসে থাকে তাহলে এটা ইউনিক একটা ব্যাপার। কিন্তু আপনার মধ্যে কেন এরকম একটা চিন্তা আসছে যে আপনি কমিউনিটি পিপল হওয়ার চিন্তা করছেন? লাইক আপনি শুধু নিজে আগাবেন না, আপনি 100 জন মানুষকে নিয়ে কাজ করবেন। আমাদের মতো মধ্যবিত্ত ছেলেমেয়েদের কিন্তু এই জিনিসটা আসে না ফার্স্টে। আমাদের ফার্স্ট চিন্তা আসে ফ্যামিলিকে কিভাবে সার্ভ করবো, আমরা কিভাবে একটা বেটার জব করব,
আরেকজনকে দেখে আমাদের মধ্যে অবচেতন মনে একটা কম্পিটিশন চলে আসে, ও তো ভালো করছে, আমাকে ভালো করতে হবে, এরকম কমিউনিটি সেন্সটা কিন্তু খুব একটা আসে না। মানে আপনি ইন্টারমিডিয়েট এই ধরনের চিন্তা কেন করতেছিলেন, আদৌ কি করছিলেন? জি জি, আসলে আমি তখন থেকেই মানে বাংলাদেশি যারা এস্টাবলিশ মানুষ আছে যারা কিনা অনেক কর্মসংস্থান ক্রিয়েট করছে, সো ওদের লাইফ নিয়ে পড়াশোনা করতাম, আর এগুলো আমাকে খুব মানে ইয়ে করতে ইন্সপায়ারেশন দিত। ওকে। তাছাড়া আমি কিছু মানে দেখা গেছে যে ইন্টারনেট তখনও কিছুটা কিন্তু অ্যাভেলেবেল ছিল। কত সালের দিকের কথা বলছেন? 2010 এর কথা বলছি। ওকে। সো তখনও দেখা যেত যে বাইরের কিছু প্রোগ্রাম ছিল উদ্যোক্তাদেরকে নিয়ে, সাচ এস শার্ক ট্যাঙ্ক ছিল। ওকে। সো দেখা যেত যে এইসব প্রোগ্রামে ওরা বিভিন্ন বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতো। আপনি পরিচিত হলেন কিভাবে এই আইডিয়াটার সঙ্গে, মানে উদ্যোক্তা বলে যে একটা ব্যাপার আছে, বা আপনি যে প্রোগ্রামটার কথা বলছেন যে আপনি দেখতেন, কারো মাধ্যমে কারো কাছ থেকে শুনেছেন? ফার্স্টে মাথায় ছিল যে নিজে কিছু একটা করব কলেজ থেকে, বাট এইভাবে যে স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ এগুলো আমার মাথায় কখনো আসে নাই। দেন আমি যখন ইউনিভার্সিটিতে উঠি তখনও দেখা গেছে যে আমি টেক এন্টারপ্রেনারশিপ এগুলো কিছু বুঝতেছি না, বিকজ আমি তো ওই ব্যাকগ্রাউন্ডের না। তখন যেটা হয়েছে যে আমি নিজে নিজে রিসার্চ করা শুরু করি, করতে করতে এমন হয়েছে যে আমি পড়াশোনার চেয়ে বেশি ফোকাসড হয়ে যায় হচ্ছে এই দিকটাতে। তখন আমি 2012-এই ফার্স্ট একটা স্টার্ট আপ শুরু করি, যখন কিনা আমি ওয়েবসাইট কি ওইটাও ভালো করে বুঝতাম না। হ্যাঁ, বাট তারপরে আমি কোনোভাবে মানুষের ইয়ে হয়ে যে কীভাবে একটা ওয়েবসাইট রেডি করা যায়, ওইভাবে আমি ফার্স্ট একটা স্টার্ট আপ শুরু করার নাম ছিল টাস্কার, একটা সার্ভিস মার্কেট প্লেস। আচ্ছা। সো দেখা গেছে যে ওইখান থেকে আমার শুরু, বাট ওইটা এমনভাবে করছি যেটা কিনা একদমই হয় নাই কিছু। পারপাস কি ছিল? পারপাস ছিল হচ্ছে মানে মানুষের যে হোম সার্ভিসগুলো লাগে বাসায়, সো এগুলোর জন্য আমি একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারি। হোম সার্ভিস অ্যাজ ইন কি ধরনের? অ্যাজ ইন হতে পারে যে কিছু একটা নষ্ট হয়ে গেছে বাসায়, লাইক টিভি রিপেয়ার করতে হবে, সো হোম রিলেটেড যে কোনো সার্ভিস, লন্ড্রি সার্ভিস হতে পারে, কার ওয়াশ হতে পারে। সো এরকম একটা আইডিয়া। কুমিল্লাতে বসেই? না, এটা হচ্ছে আমার ঢাকায় এসে। ঢাকায় আপনি তখন ইউনিভার্সিটি কোথায় পড়ছিলেন? তখন আমি কলেজের শেষের দিকে। কোন কলেজে পড়ছিলেন? কেমব্রিয়ান কলেজে ছিলাম। কেমব্রিয়ান কলেজে পড়ছিলেন। সি, আমরা একটা জিনিস বিলিভ করি, মানুষ যেই পরিবেশে বড় হয়ে ওঠে মানুষ সেই পরিবেশ থেকে অ্যাডাপ্ট করে। আপনার ফ্রেন্ড সার্কেল কেমন ছিল, যাদেরকে সাথে খুব ভালো করে মিশতেন, তারা কি করতো? হ্যাঁ, সো আমার কলেজ ফ্রেন্ড সার্কেল বলেন ওরা খুব মাস্তিতে ছিল, বাট ইউনিভার্সিটি এই ধরনের চিন্তা করতো যে আপনি কলেজের কিভাবে চিন্তা করতে না। কিন্তু আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছে যে এই কারণে যে আপনার ভিতরে এইরকম একটা পরিশীলিত একটা সেন্স হুট করে চলে আসছে, আপনি সেটাকে গ্রো করে ফেললেন। মানে র্যাশনালিটিটা কোথায়? আমার মনে হয় এই জিনিসটা নিয়ে ডেফিনেটলি আপনার কোনো স্টোরি আছে, সেটা আমাদের বের করতে হবে, জানতে হবে। তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানানো দরকার। সৈয়দ মোহাম্মদ ফাহিম প্রতিষ্ঠা করেছেন দেশি ফার্মার নামের একটি প্রতিষ্ঠান। দেশি ফার্মার বাংলাদেশের প্রথম কোল্ড চেইন এবং প্রযুক্তি নির্ভর ফ্রেশ প্রোডাক্ট সাপ্লাই চেইন, যা গ্রামীণ কৃষকদের সরাসরি খুচরা বিক্রেতাদের সঙ্গে সংযুক্ত করে। পাশাপাশি কৃষক, খুচরা বিক্রেতা এবং ভোক্তাদের জন্য সুবিধা নিশ্চিত করছে এই প্রতিষ্ঠানটি। সিন্ডিকেটের উপর নির্ভরশীল না হয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে কাজ করছে দেশি ফার্মার। কৃষকদের জন্য নির্দিষ্ট জায়গায় একটি ফার্মার্স পয়েন্ট আছে, যেখানে কৃষকদের থেকে উৎপাদিত পণ্য সরাসরি ফার্মার্স পয়েন্টে কেনার ব্যবস্থা থাকছে। তাছাড়া বর্তমান বাজার মূল্যের চেয়ে 25% লভ্যাংশে বিক্রি করতে পারছেন তারা। কৃষিকাজ সংক্রান্ত খরচ কমানো এবং তাদের মুনাফা বাড়ানোর বিভিন্ন পরামর্শ পাওয়া যাচ্ছে এই পয়েন্টে। এছাড়াও প্রতিটি হাবে আছে একটি করে বৈঠকখানা, যেখানে কৃষকরা আড্ডা গল্পের মধ্য দিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারবেন। একই সাথে ফার্মার্স অ্যাপের মধ্য দিয়ে তারা যে কোনো সমস্যাও জানাতে পারবেন, যে কোনো পরামর্শ পাবেন ঘরে বসেই। এছাড়াও গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলগুলোয় কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে দেশি ফার্মার। চমৎকার উদ্যোগ আমি বলবো, কারণ স্পেশালি আমার কাছে খুব ভালো লেগেছে যে হাবে যে আড্ডা দেওয়ার জায়গা আছে কৃষকদের জন্য, এবং সেখানে আড্ডা গল্পের মাধ্যমে অনেক ধরনের সমস্যার কথা তারা তুলে ধরেন। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তবে যেই ব্যাপারে আমরা ছিলাম যে আপনার মাথায় কিভাবে আসলে আইডিয়াটা আসলো। ইউজুয়ালি আমরা যেটা দেখি যে আমাদের এখানে অতিথিরাও যারা আসেন তারা বলেন যে কোনো একটা আইডিয়া যেটা নিয়ে তারা কাজ করছেন, হয়তো কোনো বড় ভাইয়ের কাছ থেকে অথবা কোনো রিলেটিভের কাছ থেকে জেনেছেন অথবা কোনো বন্ধুর কাছ থেকে। তো আপনার ক্ষেত্রে এই মানে আমরা যদি বলি যে প্রভাবক হিসেবে কাজটা কে করেছিলেন আসলে, বা কিভাবে আপনি জানতে পারলেন যে এরকম একটা জায়গা আছে? আচ্ছা, সো এই ফার্মারদেরকে নিয়ে কাজ করার যে ব্যাপারটা, এটা আমার মাথায় আসে। ফার্মারদেরকে নিয়ে না, অ্যাকচুয়ালি যে আপনি যে এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলছিলেন। আচ্ছা আচ্ছা, সো মেইনলি আমার এন্টারপ্রেনারশিপে কিভাবে আসে এটা আমি বলি। টাস্কার, আমি যখন টাস্কার আগে আমার ছোটবেলার কথা বলি। জি শিওর। যখন আমি ক্লাস 5 পর্যন্ত গ্রামে ছিলাম, তো তখন আমি দেখেছি যে আসলে কৃষকদের যে সমস্যাগুলা, যে ওরা আসলে কিন্তু সকালবেলা ভোরে বের হয়, বাসায় ফিরে হচ্ছে একদম সন্ধ্যায়। ঠিক আছে, সারাদিন কিন্তু রোদ বৃষ্টি সে কাজ করছে,
বাট দিন শেষে তার রিটার্নটা কি? একটা ক্লাস 5 এর ছেলেরা বোঝে? হ্যাঁ, এটা কিন্তু না বুঝলে আমি দেখেছি। কারণ মানে দেখেছি যে ওদের ইকোনমিক্যাল সিচুয়েশনটা কি, তখন আমি হয়তো বা ওইভাবে অনুভব করতে পারি নাই, কিন্তু আমি দেখেছি ওটা, ঠিক না? সো যখন বড় হই তখন যখন আমার আরেকটা আমাদের মানে যখন আমি কলেজে ইউনিভার্সিটি শুরুর দিকে ছিলাম, আমাদের একটা ছিল, আমরা বাইকের একটা গ্রুপ ছিলাম, তার আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে চলে গেছি। সো ঘুরতে যখন চলে যাই এর মধ্যেই মনে করেন যে একদিন আমাদের নরসিংদীতে আমাদের যাওয়া হয়েছে, সেখানে গিয়ে দেখলাম যে কিছু সংখ্যক কৃষক এরকম একটা আন্দোলনের মতো করতেছে। কি হচ্ছে ওদের প্রবলেমটা, যে ওদের যে ফ্রেশ প্রডিউসগুলো আছে নিয়ে আসছে মার্কেটে, তো ওইখানের যে এগ্রিগেটররা আছে ওরা বলছে যে আমাদেরকে একটা প্রাইজে দিতে হবে। সো ওরা বলতেছে যে না, এটা যদি আমরা দেই তাহলে আমাদের লস হয়ে যাচ্ছে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি কলেজের শেষে। তো আমরা যে গল্পে ছিলাম যে আপনি নরসিংদী গেলেন বন্ধুদের সাথে, এবং তারপর যে সেখানে একটা সিনারিও দেখলেন, তো শুনি সেখান থেকে। সো সেখান থেকে আমরা আমাদের সাথে তখন ক্যামেরা ছিল, আমরা ওরা যে কথাগুলো বলছিল এগুলো আমরা ভিডিও করার চেষ্টা করি, তারপর ছবি নেওয়ার চেষ্টা করি। তো ওই দিনে আমরা কি করছি, আর বেশি না ঘুরে ওদের সাথে আমরা সারাদিন স্পেন্ড করি। কি ফাইন্ড আউট হলো ওখানে? ওইখানে যেটা ফাইন্ড আউট হলো যে ওদের কাছে যে পরিমাণ ন্যায্য মূল্যটা ওরা পাচ্ছে না, ফার্স্ট অফ অল। তারপর ওদের কাছে বিভিন্ন মানুষজন এসে বিভিন্ন রকম লোন দিচ্ছে, সো সেটা তারা পরিশোধ করতে পারছে না। সো এই টাইপের ওরা অনেকগুলো প্রবলেম ফেস করে। তাছাড়া ওরা যদি সেল না করে ওই যে এগ্রিগেটরদের কাছে, ওদের কিন্তু ফ্রেশ প্রোডিউসগুলো পৌঁছে যাচ্ছে, সো আলটিমেটলি ওরা 1 টাকাও পাচ্ছে না পরে। এই প্রবলেমগুলো আমাদেরকে বলে, মানে প্রোডাক্ট তুমি উৎপাদন করার সমস্যা নাই, তোমাকে একটা পার্টিকুলার লোকের কাছেই সেল করতে হবে। একটা পার্টিকুলার মানে ওইখানে যারা এগ্রিগেটর আছে ওদের কাছে সেল করতে হবে, কারণ ওদের কাছে যদি সেল না করে এটা তো সেল করার অন্য কোনো জায়গা নাই। আর শাকসবজি দেখা যায় যে বেশি দিন থাকেও না, পচে যাবে। সো এই প্রবলেমগুলো হচ্ছে ওরা ফেস করছিল সেখানে। বাট ওরা এমন একটা ইয়েতে চলে আসে যে যেটা পচে যাবে কিন্তু আমরা দিব না, কারণ ওরা অনেক দিন ধরেই এই একটা সিন্ডিকেট অল্প দামে কিনছে, যে কোনো বঞ্চিত করছে। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে আপনার মানে মেইন প্রবলেমটা এখানে আমি যেটা দেখছি এটা হচ্ছে যে যারা ট্রান্সপোর্টেশন করে, যে ফার্মারদের থেকে যে বাজারে নিয়ে আসে, ওরা যে প্রফিটটা করে জাস্ট ট্রান্সপোর্টেশনে, ফার্মাররা 5-6 মাস কাজ করে ওই প্রফিটটা করতেছিল না। ওই সময় আমরা যেটা দেখেছি। সো এটা দেখার পর যে আমার যে ফ্রেন্ড সার্কেলরা ছিল, আমরা 3-4 জন ছিলাম সেখানে, আমরা পরে একটা উদ্যোগ নিই যে কৃষকদের জন্য আসলে আমরা কিছু করতে পারি। তখনও কিন্তু মাথায় এন্টারপ্রেনারশিপ যে এটা নিয়ে কিছু করব ওইটা মাথায় আসে নাই, যে ওদের জন্য যদি আমরা কোনো লেখালেখি করতে পারি বা মিডিয়ার কাছে যদি কিছু বুঝাতে পারি, এরকম একটা আইডিয়া ছিল। তারপর আমরা এটাকে চিন্তা করি যে এটাকে যদি আমরা কোনো একটা সাস্টেনেবল বিজনেস মডেল নিতে পারি, তাহলে হয়তো এটার একটা সলিউশন আছে। কারণ আমরা অন্যভাবে অনেক কাজ করে দেখেছি যে এটার আসলে সাস্টেনেবল কোনো সলিউশন নেই, হয়তো কয়েকদিন মানুষজন কথা বলবে, কিন্তু এটা আলটিমেট সলিউশন না। তখন আমরা চিন্তা করি যে ওদের সেলিং জায়গাটা কোথায়, সেটা হচ্ছে যে আমাদের কাঁচা বাজারগুলো। সো ওই জায়গায় হচ্ছে ভেজিটেবল সেল হয়, ওই জায়গায় হচ্ছে প্রডিউস হয়। সো ওই দুইটা জায়গাতে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে অনেকটা প্রবলেম সলভ হবে। তখন হচ্ছে আমরা এই বাজারের কাঁচা বাজারে যারা শাকসবজি সেল করে ওদের সাথে কথা বলা শুরু করি। তো এক পর্যায়ে হয়েছে কি যে আমরা একটা ওরা অনেকগুলো প্রবলেম ফেস করতো, কাঁচা বাজারে যারা সেল করে, যে ওদেরও রাত জাগতে হচ্ছে, মার্কেটে গিয়ে প্রাইস বার্গেনিং করতে হচ্ছে। ওই মার্কেটও আবার সিন্ডিকেট, হোলসেল মার্কেট। সো সবকিছু মিলায় দেখা যায় যে আমরা যে ইউএসপি গুলো দিচ্ছিলাম দুই জায়গায় ফিট হচ্ছে, যে আমাদের যে প্রোডাক্ট এটা মার্কেট ফিট হচ্ছে। তারপর আমরা স্টার্ট করি 2018-এ। কি স্টার্ট করলেন? এটা হচ্ছে যে শুধুমাত্র বানানা নিয়ে নরসিংদী থেকে আমরা হচ্ছে বানানা যারা সেল করে ওদের কাছে আমরা দিব। সেল বলতে মানে একদম দোকানে দিব, মানে যারা খুচরা সেল করে। আচ্ছা, তো এই মাঝখানে কতগুলো স্টেপ আপনারা মানে ইরেডিকেট করতে পারলেন? লাইক আপনি যেখানে প্রবলেমটা দেখলেন ওই ফার্মার থেকে আপনি ব্যানানাটা নিলেন, নিয়ে হলো আপনি দোকানে পৌঁছে দিচ্ছেন। এর মাঝখানে আপনার কতগুলো গেটওয়ে আপনি সলভ করলেন? এর মাঝখানে পুরোটাই আমাদের রিসার্চ ওয়ার্ক ছিল। আচ্ছা, আমরা তো ঘুরতে যাইতামই, মানে তখন আমাদের একটা আমি আসলে কোশ্চেনটা হয়তো বোঝাতে পারিনি, যেটা হচ্ছে যে আগের যে সিচুয়েশনটা ছিল যে বার্গেনিং করছে, তারা বিক্রি করতে পারছে না, তো আপনারা সেখানে গিয়ে একটা স্টেক হোল্ডার হলেন। তো আপনারা কলাটা নিয়ে আপনারা খুচরা দোকানে দিচ্ছেন, আগেও তো তাই করতো কেউ একজন, সেও দোকান থেকে নিয়ে দোকানেই দিত। তো আপনার এখানে যে ব্যাপারটা এটা হচ্ছে যে এখানে অনেকগুলো মিডলম্যান ইনভলভড। ওকে, রাইট। শুধু একজন কিনে কিন্তু দোকানে দিচ্ছে না, লোকাল এগ্রিগেটর কিনছে, সেটা কোনো একটা বাজারে আসছে, ওইখানে লোকাল হোলসেল বাজারে সেখানে একজন কিনতেছে,
যেটা কিনা আবার আসতেছে ঢাকার মার্কেটে বা যে কোনো এরিয়ার মার্কেটে, সেখানে একজন কিনতেছে তারপর সো অনেকগুলো মিডলম্যান এখানে 1 টাকার জিনিস 10 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আপনি ডাইরেক্টলি কিনে ওইখানে আনলেন। যখন আমরা ডিরেক্টলি কিনতেছি তখন আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে আমরা 25% মোর। না, কিন্তু এখানে কথা হচ্ছে যে এটা আসলে এতটা ইজি কিনা আপনি যেভাবে বলছেন। এই যে সিন্ডিকেট গুলো, না আমি ওটাতে আসতেছিলাম যে তখন 2018 স্টার্ট করার পর আমরা 5 দিন মানে শুরু করে তারপর বন্ধ করে দিতে হয়েছে। বাঞ্চ অফ ইয়াং পিপল তারা হচ্ছে যে কৃষকদের কাছে বলছে বন্ধ যে করবেন আমরা কেন? কলা নিয়ে যাব এবং সেখানে ডেফিনেটলি একটা ট্রাস্ট ইস্যুর ব্যাপার আছে, তারা আপনাদেরকে বিশ্বাস করলো। নট অনলি ট্রাস্ট, বন্ধ করলে তার সেটা একটা স্টোরি আছে। বন্ধ হওয়াটা মেইন হচ্ছে যে এই যে সাপ্লাই চেইন, এই যে লজিস্টিক্স, এখানে আমাদেরও প্রফিট মেক করার ব্যাপার আছে। আর আমরা তখন কিন্তু ইয়াং, আমাদের নিজেদের দেখা গেছে যে রিসোর্স যা ছিল ওইটা দিয়ে আমরা আসলে সার্ভ করতে পারতেছিলাম না, আমরাই খালি হয়ে গেছি এমন একটা ব্যাপার। তখন হচ্ছে যে আমাদের স্টপ করতে আমরা বাধ্য হয়েছি। ওকে, এটা না বুঝিয়ে ড্রাইভ করলে যা হয়। হ্যাঁ, ওকে। সো আমরা ফার্স্টে মানে ফেল ফার্স্ট একটা কথা আছে যে আমরা ফার্স্টে ট্রাই করে বুঝে গেছি যে এখানে এই প্রবলেম আছে, আমার নিজস্ব লজিস্টিক্স লাগবে, থার্ড পার্টি লজিস্টিক্স দিয়ে হবে না, নিজস্ব স্টোরেজ লাগবে। তো তারপর যেটা হয়েছে, আমার যে টিম মেম্বাররা ছিল যারা আমরা একসাথেই ছিলাম, এর মধ্যে থেকে দেখা গেছে অনেকে ফ্যামিলির প্রেশারে এটাতে আর থাকতে পারেনি দেশি ফার্মার কনসেপ্টটাতে। সো ওদের যেটা হয়েছে যে ফ্যামিলি প্রেশারে অনেক অন্য জায়গায় জবের জন্য যেতে হয়েছে। দেন আমি 19-এ আরেকটা টিমের সাথে, আমার রিসার্চ ওয়ার্ক তখন চলতেছে। আমি তখন আপনি কলেজেই? না, তখন ইউনিভার্সিটি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে পড়ছিলেন জানি? ফার্মাসিউটিক্যালস। ফার্মাসিউটিক্যাল কোথায় এটা? নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটি পরে আপনি কলা নিয়ে নাড়াচাড়া করছেন ওই সময়টাতে? জি, এটা আমার জন্য অনেক বেশি স্ট্রাগল ছিল বলতে গেলে। ওকে, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে 5টা লেয়ার আপনি ব্রেক করলেন, এরা তো সিন্ডিকেট, সো খুব সহজেই আপনাকে এরা স্মুথলি মুভ করতে দেওয়ার কথা না। ওখান থেকে কোনো ব্যাড এক্সপেরিয়েন্স ফেস করছেন? ওইখান থেকে এখনো ফেস করি নাই। যখন কিনা আমার ভলিউমটা অনেক বড় হয়ে যাবে তখন আমি ফেস করব। ভলিউমটা বড় বলতে না, ওটার সামনে স্টোরি বোধহয়। হ্যাঁ, তারপরে কি হয়েছে যেটা করলেন আপনি, যে কলাটা নিয়ে আসছিলেন, আপনি সবাই চলে গেল, আপনি নিজে নিজে একাই ফাইট করতেছিলেন। তারপর তখন আমি যেটা দেখছি যে আমাদের তো ফার্মিং এক্সপিরিয়েন্স ছিল না, সো কলার কিছু ব্যাপার আছে যে এটা সবগুলো একসাথে পাকে না, এমন কিছু ব্যাপার আছে এখানে। সো দেখা যায় যারা হোলসেল মার্কেটে সেল করে ওরা কিছু একটা ইউজ করে যেটার কারণে কিনা সব একসাথে পেকে যায়, দোকানে দিয়ে দিচ্ছে। এখন আমরা দিছি, আমরা তো একদম অর্গানিক কিছু ইউজ করা যাবে না, এটা আমাদের একদম স্ট্রিক্টলি আমরা মেনটেন করি। তখন দেখা গেল যে দোকানে সবগুলো একসাথে পাকছে না, সো দোকান থেকে আমাদের নামে কমপ্লেন আসা শুরু হলো। ঠিক আছে, তারপর ওভারঅল লজিস্টিক্স থেকে সবকিছু মিলে তো আমরা দেখলাম যে আমাদের খরচও হচ্ছে না সবকিছু মিলে। তখন আমাদের যে কলাটা বন্ধ করা। তারপর 19-এ আবার যখন শুরু করি তখন ওইটার সাথে আমরা মিল্ক, মানে যাদের গরু ছিল গ্রামে, ওদের যে মিল্কটা নিয়ে কাজ করার করি। আসলে এগুলো সবই ছিল হচ্ছে আমার টেস্ট রান, যে আমি মার্কেটটা কাজ করবে কিনা এটা বোঝার জন্য। তখন আমরা মিল্ক নিয়ে কাজ করি। তারপর হচ্ছে নরসিংদী থেকে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার কাকরোল। এটা হচ্ছে গিয়ে নরসিংদীতে সবজি, আমরা জানি সবজি। ওইটা নিয়ে আমি টেস্ট রান করি। তো ওভারঅল আমি যে জিনিসটা তখন বুঝতে পারি যে এই প্রজেক্টটা আসলে যতটুকু ছোট রিসোর্সে হবে চিন্তা করেছি অতটুকু ছোট রিসোর্সে হবে না। তখন আমার কোম্পানি শাটডাউন করতে হয়। কত টাকা ইনভেস্ট করেছিলেন তখন? আমি প্রায় 5 লাখের মতো ইনভেস্ট করেছি। এটা কি আপনার সব নিজের টাকা ছিল? নিজের টাকাই ছিল। ওকে, ফ্যামিলি জানতো যে আপনি এগুলোতে সময় দিচ্ছেন? ফ্যামিলি জানতো, আমার মা অনেক সাপোর্টিভ ছিল। আপনার বাবা সাপোর্টিভ ছিল কারণ আপনার বাবা বিজনেস করতো? না, বাবা কোনো সাপোর্টিভ ছিল না, আমার মা সাপোর্টিভ ছিল। ওকে, বাবা কিসের বিজনেস করতো? বাবা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন বিজনেস। তো ওখান থেকে আপনি যে কলা, কাকরোল, সবজি, এগুলোতে আমার অনেক কথা শুনতে হয়েছে আমার ফ্যামিলিতেও, আমার ইউনিভার্সিটিতেও, যে মানে ফার্মার নিয়ে কাজ করতেছি, কলা, তারপর মিল্ক প্যাকেট করে সেল করতেছি। এগুলো কিন্তু একটু খুল না, মানে চিন্তা করি। এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল রাখতে পারেন আপনারা, সেটা হচ্ছে খুব বিখ্যাত একজন মানে এন্টারপ্রেনার, সারা দুনিয়া তাকে চেনেন, alibaba.com এর যিনি প্রতিষ্ঠাতা জ্যাকমার একটা কথা ছিল যে 40 পরে নতুন করে কোনো কিছু স্টার্ট করা উচিত না, 40 বছর ধরে যেটা বেস্ট করেছো সেটাকে ক্যারি করো। আপনি যখন শুরু করেছেন এক্সপেরিয়েন্স এজ, সেটা আপনার ইউনিভার্সিটি এজ, এখন আপনি পাশাপাশি একাডেমিক্যালি পড়াশোনা করছেন, আবার এক্সপেরিমেন্টও করছেন। সো ডেফিনেটলি আপনি ইউনিভার্সিটি পাস করে যাওয়ার পরে ওই এক্সপেরিয়েন্সটা আপনি তখন আপনার আউটকাম হিসেবে কাজে লাগাতে পারবেন এবং রেজাল্ট আসবে, সেটাই হয়তো বা হয়েছে। তো কি হলো, কাকরোলে কি দাঁড়ালো, কাকরোলের রেজাল্ট? যখন কাকরোল নিয়ে করলাম তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা দেশে একটা ল্যাকিংস আছে, এটা হচ্ছে আমাদের কোল্ড চেইন নেই, যে কারণে আমাদের ফুড ওয়েস্টেজ কিন্তু অনেক বেশি। ফুড ওয়েস্টেজটা মিললে হচ্ছে আমাদের কোল্ড চেইন নেই, তারপর হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন যেভাবে হচ্ছে, যে আপনি যদি হোলসেল মার্কেটগুলোতে দেখেন যে বস্তা ধরে ধরে ফেলে দিচ্ছে, সো উপরের লেয়ার অনেক ওয়েস্টেজ হচ্ছে। সো ফুড ওয়েস্টেজ কিন্তু বাংলাদেশে অনেক বিশাল অংশ, অলমোস্ট 50%।
অলমোস্ট 50%। 50% ফুড ওয়েস্টেজ। সো ওইটা আমরা কিভাবে কমাতে পারবো? দেখা যায় আমরা যে আনতেছি আমাদেরও ওয়েস্টেজ হচ্ছে, সো আলটিমেটলি একটা বড় অংশ লসে চলে যাচ্ছে। তো এটার কারণে আবার আমরা 19 আবার স্টপ করতে হয়েছে। আচ্ছা, দেন সেকেন্ড এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সেকেন্ড এক্সপিরিয়েন্স হলো। বাট এই দুটো এক্সপিরিয়েন্স থেকে আসলে এখন তো ছোট্ট করে বললাম, বাট অনেক বেশি লার্নিংস ছিল, অনেক কিছু শেখার ছিল। তো সব কিছু এক্সপিরিয়েন্স নিয়ে দেন ওই যে আমার টিমটা ছিল, ওদের আসলে জব প্রেশারে ওদের সবাই চলে যেতে হয়েছে। দেন এই যে 21-এর ফার্স্টের দিকে হচ্ছে গিয়ে ফাইনালি অন দ্য ট্র্যাক, মানে আমার টিম যে কিনা টেক ব্যাকগ্রাউন্ড থেকে আছে, প্লাস ফিনান্সেও আমার সাপোর্ট আছে, সব লজিস্টিক্স সাপোর্ট আছে, সব কিছু নিয়ে আমরা হচ্ছে 21-এ আবার লঞ্চ করলাম দেশি ফার্মার। সো এইখানে আমাদের কোল্ড রুম আছে, আমাদের স্টোরেজ আছে, প্লাস হচ্ছে যে আমাদের নিজস্ব লজিস্টিক্স, আর অলমোস্ট এখন আমাদের 3টা ফার্মার্স পয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার সাভার, আর একটা হচ্ছে কি বগুড়া, একটা নরসিংদী। ওকে, এখন হচ্ছে যে আমরা না এখনকার গল্পটা অনেক ম্যাচিউর। সেই গল্পে আসার আগে আরেকটু যদি একটু আমরা পিছনে থাকতে চাই, সেটা হলো যে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছিল, তো এক্সপিরিয়েন্সগুলোকে আপনি আপনার পজিটিভ আউটকাম আনার জন্য কি করতেন? এরপরে লাগে আপনি 5 লাখ টাকা আপনি ধরা গেলেন সোজা বাংলা যদি বলি, এরপরে আপনি এরপরের স্টেপটা কি করলেন, মানে কাকরোলের পরের স্টেপটা আপনি কি করলেন? ওটার পরের স্টেজটা হচ্ছে যে আসলে স্টার্টআপে যেটা হয়, আপনার স্টার্টআপে কিছু সিস্টেম থাকে, যেমন আপনার ফার্স্ট একটা আইডিয়া নিয়ে আসতে হয়। সো আইডিয়াটার পর হচ্ছে আপনার এটা পিচ করতে হয় ফর ইনভেস্টমেন্টস। হ্যাঁ, সো আমি যখন বুঝতে পারলাম যে এটা আসলে আমার একটা গুড অ্যামাউন্ট অফ রিসোর্স লাগবে, তখন আমি বাংলাদেশের যারা ভেঞ্চার ক্যাপিটাল আছে, তারপরে এঞ্জেল ইনভেস্টর আছে, আমি ওদের কাছে পিচ করা স্টার্ট করি আমার আইডিয়াটা। ততদিন কি আপনার কোম্পানি ফর্ম করেছেন আপনি? ততদিন আমি আমার কোম্পানি ফর্ম করি নাই, শুধু আইডিয়া? শুধু আইডিয়া আর হচ্ছে আমার যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। কিন্তু আপনার তো ব্যাড এক্সপেরিয়েন্স, সেটার উপরে আপনি আরো ধরেন কিছু ক্যাপিটাল নিতে চাচ্ছেন, তো এটা আপনার জন্য রিস্কি না? লাইক আপনার কাকরোল পচে গেল, কলা পচে গেল, এখন আপনি যে ডেটাগুলো আছে, সো ডেটাগুলো আবার প্রুভ করে যে আমি যদি মার্কেট সার্ভ করতে পারি, আমার এটা প্রফিটেবল বিজনেস। সো আপনি বুঝতে পারছিলেন যে আপনি সার্ভাইভ করতে পারবেন বা সামহাও আপনি প্রফিট, সেটা কি সেই পয়েন্টগুলো আমাদের জানতে চাই। আপনার কেন মনে হলো যে আপনি মানে সার্ভাইভ কোন করবেন? কোন জায়গাতে ওভারকাম করতে পারলে আপনার মনে হলো যে? তো তখন যেটা ফেস করলাম যে আমার যে ফুড ওয়েস্টেজ হচ্ছে, সেখানে তোমার কোল্ড রুম থাকে, তাহলে ওয়েস্ট হচ্ছে না। ওকে, রাইট। সো আমি যে মিডলম্যান কাট করছি, সেখানে আমার যে ফার্মারদেরকে যে আমি যে ফেয়ার প্রাইস দিচ্ছি, তারপর আমি যখন রিটেলে দিই, আমি রিটেল মার্কেট এখন যেভাবে নিচ্ছে ওই প্রাইসটা আমি বিট করে দিতে পারছি। লাইক আপনি যদি একটু দাম বলেন, লাইক এখন যদি একটা কলার দামে যদি উদাহরণ দিই আমরা, রাইট নাও এখন মনে করেন যে লাউ, লাউ হচ্ছে গিয়ে হোলসেল মার্কেট থেকে হচ্ছে গিয়ে ওরা কিনে 25 টাকা পিস, হোলসেল থেকে? হোলসেল থেকে, ওকে। সো যেটা মার্কেটে সেল হয় 50 টাকা, 60 টাকা, সো এটা আমাদের কাছে 20 টাকা। আচ্ছা, বিকজ আমরা যেহেতু মিডলম্যান কাট করছি, আর আমাদের যে সিস্টেমটা, এটা হচ্ছে 20 টাকা কৃষক কত পাচ্ছে? কৃষক হচ্ছে কৃষক পাচ্ছে এখানে, জাস্ট একটা এক্সাম্পল দেন আপনি, এক্সাম্পল যদি দেই 16 টাকা, 16 টাকার মতো। হ্যাঁ। সো আপনি এখানে লাভ করছেন কত তাহলে? তাহলে আমার মাঝখানে থাকছে হচ্ছে গিয়ে পার পিসে যেটা আসছে 4 টাকা। 4 টাকা, তাই কি? তার আপনার তো কস্ট আছে, আপনার আমার লজিস্টিক্স আছে, কস্ট আর অনেক কস্ট আছে। সো আপনার আসলে নেট প্রফিট থাকে কত? 1 টাকা, 1.5 টাকা, 50 পয়সা। এটা আমাদের রেভিনিউ মডেল হচ্ছে, আপনার যদি বলি এটা হচ্ছে যে লো মার্জিন হাই ভলিউম, মানে আমরা অনেক বেশি সেল করি, আমরা লো প্রফিট। ওকে ওকে ওকে, এটা আমরা বলি। সো আপনার রাইভালরিজ হয়ে গেল না মার্কেটে? যখন আপনি এটা দিচ্ছেন, তখন বাকি যারা আছে স্টেক হোল্ডার, তারা তো আপনার রাইভালরিজ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা যদি বাধাটা আসবে, আমরা ফার্স্টে থেকে মাথায় নিয়ে রাখছি। আচ্ছা, বাট দেখেন এই সিস্টেমগুলো আসলে চেঞ্জ হতেই হবে, কারণ এই লং টাইম ধরে যে বাংলাদেশে ফুড ওয়েস্টেজ হচ্ছে, এটা তো ফিউচারে হতেই থাকবে, এটা কিন্তু হওয়া উচিত না। না আপনি যেটা বলছেন সেটা একমত আমি সরি আমি অনেক বেশি ইন্টারাপ্ট করছি, কারণ এই সিস্টেমটা নিয়ে বাংলাদেশে প্রচুর কথা হয়, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায় বিকজ অফ এই ফুড চেনের কারণে। কিন্তু আপনি যেটা বললেন সেটা তো আসলে আমাদের জায়গা থেকে বিশ্বাসযোগ্য হতে হবে, সেই জন্যই প্রশ্নগুলো করা। আপনি ধরেন স্টার্ট আপ একটা কোম্পানি, এখন মার্কেটে 100 বছর ধরে একটা অনিয়ম চলে আসছে, সেখানে স্টার্ট আপ একটা ফোর্স, যেটা খুবই লিমিটেড একটা ফোর্স, সেই লিমিটেড একটা ফোর্স কি একটা বিশাল ফোর্সকে ধাক্কা দিয়ে ওখানে টিকে থাকবে? আমরা এটা বিশ্বাস করি কিভাবে? আপনি যদি একটা বিশাল কোম্পানি হতেন, ঠিক আছে ফাইন, ইউ হ্যাভ ফোর্স, আপনি ওখানে সাস্টেইন করতে পারেন, কিন্তু আপনি একটা ছোট ফোর্স ঢুকছেন, এবং যেটা বাকি স্টেক হোল্ডাররা মনে করবে যে না ঠিক আছে আপনার এখানে ঢোকাটা তাদের জন্য ভালো হচ্ছে না, সামহাও তারা আপনাকে বন্ধ করে দিবে, সেটাই তো হওয়ার কথা। সো এখন পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, আর যখন দেখা যাবে যে আমার জন্য যদি একটা হোলসেল মার্কেটে রিটেলার কম যাচ্ছে, আমার যদি কাস্টমার যত বাড়বে, রিটেলার কিন্তু একটা হোলসেল মার্কেটে কম যাবে, তখন হয়তো বা আমার উপর আসতে পারে। আর ততদিন
সেই ভলিউমে আমি যখন থাকবো তখন আমার কোম্পানি ওরকম স্ট্রং থাকবে। এটার পেছনের অন্যতম কারণ কি আপনার টেকনোলজি বেস, এই কারণে কি? জি, লাইক আপনারা একদম ফিজিক্যালি যেতে হচ্ছে না, যারা টেকনোলজি নির্ভর তারা আপনাদের বেনিফিটটা পাচ্ছে, যে কারণে হয়তো আপনাদের ওই ল্যান্ড আমাদের হচ্ছে যে আমাদের এই টেকটা হচ্ছে ট্র্যাকেবল ট্রেসেবল। মানে সাপোজ যশোর থেকে একটা প্রোডাক্ট আসছে, একটা ফার্মারের প্রোডাক্ট আসছে, সেটা কার থেকে আসছে আমাদের হাবে, সো ওই জিনিসগুলো কোত্থেকে আসছে, কত দূর আছে, সবগুলো এগুলো হচ্ছে আমাদের ট্র্যাকেবল ট্রেসেবল। এই জায়গায় আমাদের টেকটা। আর রিটেইলাররা হচ্ছে আমাদের অ্যাপে অর্ডার করতে পারছে, হ্যাঁ, বাট এখন আমাদের রিটেইলার ওরকম এডুকেটেড না যে একটা অ্যাপে অর্ডার করবে, সো মাঝে মধ্যে আমাদের এজেন্টরা নিয়ে অর্ডারটা নিতে হচ্ছে। আর ফার্মারদেরকে আমরা টেক দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট আমরা একটা মোবাইল অ্যাপ দিয়েছি, পরে দেখলাম যে ফার্মাররা আসলে মোবাইল অ্যাপ ইউজ করতে পারে না, সো এই জন্য এখন আমরা একটা ইউএসএসডি অ্যাপ ডেভেলপ করছি। সো দ্যাটস ইওর অ্যাডভান্টেজ, কজ আপনার যারা রাইভালরিজ তারা আসলে আপনি যে গ্রাউন্ডে প্লে করছেন সেই গ্রাউন্ডে তারা নাই, সেটার জন্যই আপনি বেনিফিটটা পাচ্ছেন। কারণ আপনি যদি ফিজিক্যালি ভাবে মুভ করতে যেতেন যে না ঠিক আছে ওর কাছ থেকে নেওয়ার দরকার নাই, আমার কাছ থেকে নাও, তাহলে আপনাকে ওই ফাইটটা ফেস করতে হতো। সো এটা একটা বিশাল পয়েন্ট যে আমরা টেকনোলজির এই অ্যাডভান্টেজটা কিন্তু এখন নিতে পারি, এবং এই অ্যাডভান্টেজটা নিয়ে পৃথিবীর অনেক সিস্টেমই কিন্তু অনেক কারাপ্টেড সিস্টেম কিন্তু বদলে গেছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে লোনের জন্য যাচ্ছিলেন, তারপর কি ছিল সিচুয়েশনটা? সো আমি যখন এই ভেঞ্চার ক্যাপিটালদের কাছে যাই, তারপর এঞ্জেল ইনভেস্টর কাছে যাই, তখন যেটা হয়েছে যে এটা একটু টাফ টাইম ছিল। বাংলাদেশে তখনও স্টার্টআপ ইকোসিস্টেমটা ওইভাবে ডেভেলপ হয় নাই। তো দেখা যেত যে স্টার্টআপে আসলে ইনভেস্টমেন্টটা কেমন হয়, যে একটা জিনিস ইনভেস্ট করে, একটা রিসোর্স ইনভেস্ট করে, এটার এগেনস্টে একটা স্টেক সে ওন করে। তো এই মাইন্ডসেটটা তখন অনেকেরই আসে নাই। তো এটা হয়েছে যে আমার অলমোস্ট 30+ ইনভেস্টরের কাছে আমি পিচ করি যে আমরা যদি এরকম একটা কিছু করতে পারি, এটা আমাদের দেশের একটা বড় প্রবলেম সলভ করবে, প্লাস হচ্ছে এটা আমাদেরকে একটা বিজনেসও দিবে, এবং এই বিজনেসের কারণে যেটা আমাদের প্রবলেমটা সাস্টেনেবল হবে, যে এগুলো আমরা সলভ করতে পারছি। হ্যাঁ, সো এইটা বোঝানোটা অনেক টাফ ছিল আমার জন্য প্রথমে। তো অলমোস্ট 3 ইয়ার্স লাগছে আমার এই জিনিসটা বুঝাইতে। স্যার মাঝখানে আমাকে যারা আসছিল দেখা গেছে যে ওরাও জিনিসটা মানে প্রজেক্টটা এত বড়, এত হিউজ স্কেলে হবে, সেটার জন্য অনেকে সাহস করতে পারছিল না। যে অনেকে বিলিভ করছে যে আইডিয়াটা হবে, বাট যে রিসোর্স এত বেশি লাগবে এটা নিয়ে অনেকেই দেখা গেছে যে পিছিয়ে চলে গেছে, সামনে আসে নাই। তো ফাইনালি হচ্ছে যে আমার এই যে 21-এ যেটা হলো যে আমাদের চেয়ারম্যান সুমাইয়া মোহসেনিন, সো ওর সাথেও বসা, আর হচ্ছে যে আমাদের যে টেক যে দেখছে যে তানমি ভাই, উনি হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান, সো উনি হচ্ছে আমরা যখন বসি একসাথে যে আমরা বাংলাদেশে স্টার্টআপ নিয়ে কিছু করব, টেক নিয়ে করব, তখনই আমি আবার আমার পিচটা আবার আমাদের মধ্যে আবার দিলাম আমরা। দেন তো আমরা সবাই খুব ইন্টারেস্টেড, এক্সাইটেড যে আইডিয়াটা নিয়ে, দেন আবার নতুন করে স্টার্ট করা যেটা। সো স্টার্ট করার পর কি হলো? স্টার্ট করার পর তো এখন তো আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে ইনভেস্টর পেলেন ওই সময়টাতে আপনি? জি। কারা ইনভেস্ট করলো? তখন আমরা 3 জন মিলে ইনভেস্ট করলাম, নিজেদের পার্সোনাল ফাইন্যান্স। সেটার পরিমাণ কত ছিল? সেটা ছিল $100 USD, অলমোস্ট 80 লাখ, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। তো 80 লক্ষ টাকা দিয়ে আপনারা কি করলেন? মানে কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা নাকি হচ্ছে হলো পুরো সিস্টেমের মধ্যে আপনারা ইনভলভ করলেন? সো এটার মধ্যে হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল আমাদের ডিসপ্যাচ পয়েন্ট, ফুলফিলমেন্ট পয়েন্ট যেগুলো এগুলো এস্টাবলিশ করলাম, সার্ভার, তারপর ফার্মার্স পয়েন্টগুলো দিলাম। দেন আমাদের টেকটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড একটা টেক, হ্যাঁ, সো টেকের পিছনে আমাদের একটা ভালো ইনভেস্টমেন্ট গিয়েছে। টেক বলতে আপনারা অ্যাপটাকে বোঝাচ্ছেন? নট অনলি অ্যাপ, তারপর আমাদের যে ট্র্যাকেবিলিটি, ট্রেসেবিলিটি, যেটা RFID, যেটা। ওকে, এখানে আমার একটু জানার আছে, বিশেষ করে অ্যাপ কালচারটা এখন অনেক ডেভেলপ করছে, এবং সবকিছু ধীরে ধীরে আমরা অ্যান্ড্রয়েডে হয়ে যাচ্ছে, iOS এর মধ্যে ঢুকে যাচ্ছি। অ্যাপের ক্ষেত্রে আপনাদের এক্সপার্টিস কারা ছিল? আপনারা নিজেরাই ছিলেন নাকি কোনো বন্ধুর সাহায্য নিলেন, না কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাহায্য নিলেন? আমাদের যে সিটিও যে আমাদের তানমিম ভাই, তো উনি হচ্ছে গিয়ে অলরেডি ইউএসএতে কমকাস্ট কোম্পানিতে ম্যানেজার ছিল, সো উনি অলরেডি টেক বেসড। সো আমাদের অলরেডি একটা টিম আছে যারা কিনা টেকটা নিয়ে কাজ করছে, সো ওইটা দিয়ে টেকটা ডেভেলপ করা। ওকে, ফাইন। বাট আমার দেশি ফার্মারের শুরুতে আমাদের তখন আমরা আবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিয়ে অ্যাপটা রেডি করতাম, ওয়েবসাইটটা বানাইতাম, বাট এখন এসে হচ্ছে কি আমরা প্রফেশনালি ভালো করে ডেভেলপ করছি, যেটা ওকে। সো ফাইন, ঠিক আছে। তারপরে কি হলো? আপনারা 80 লাখ টাকা ইনভেস্ট করলেন, তারপরে? সো তারপর হচ্ছে যে আমাদের যে টেকের কথা বললাম, তারপর হচ্ছে কোল্ড চেইন, সেটা হচ্ছে আমাদের যে সোলার বেসড কোল্ড রুম। ট্রেডিশনাল কোল্ড স্টোরেজ হয়তো বা দেখেছেন অনেক কস্টলি, বিল্ড করা অনেক কস্টলি। সো ইকোনমিক্যাল একটা কোল্ড রুম আছে যেটা কিনা সোলার বেসড,
এটা ইন্টারন্যাশনালি অনেক জায়গায় আছে। সো এইটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি 2টা এনেছি বাংলাদেশে, এনে হচ্ছে স্টার্ট করেছি। আর এখন আমরা যেটা করছি এটা হচ্ছে যে এটা আমরা নিজেরা ডেভেলপ করব, যেটা কিনা ফার্মাররা এফোর্ড করতে পারবে। যেটা বললাম যে আপনার ওই যে নরসিংদীর যে প্রবলেমটার কথা বললাম, সে যদি সেদিন সেল করতে না চাইতো, সো সাপোজ ওই কমিউনিটির মধ্যে মনে করেন যে একটা কোল্ড রুম আছে, সো এটা কিন্তু ওখানে রেখে দিতে পারতো, ঠিক আছে। সো এই কোল্ড রুমটা বেশি প্রয়োজন হচ্ছে ফার্মার্সদের, যেটা কিন্তু ওরা এফোর্ড করতে পারবে। সো আমরা এখন এটা করতেছি যে এই কোল্ড রুমটা যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি, সো এটা নিয়ে আমাদের ডেভেলপমেন্ট চলছে। সো এইগুলো হচ্ছে আমার এই ইনভেস্টমেন্টের মধ্যে সব কিছু। ওকে, সো কোল্ড রুম ফ্যাসিলিটি কাকে দিচ্ছে? আপনাকে দিচ্ছে না কৃষককে দিচ্ছে? কোল্ড রুম ফ্যাসিলিটি ফার্স্ট অফ অল আমাদের ফার্মার্স পয়েন্টগুলোতে থাকবে। হ্যাঁ। তারপর হচ্ছে যে কন্ট্রোল কার থাকবে? কন্ট্রোল থাকবে আমাদের প্রথমত। আর আরেকটা হচ্ছে যে আপনার যে এই কোল্ড রুমগুলো চিপ হবে, হ্যাঁ, ডেভেলপ করার পর আমরা প্রাইসটা বলতে পারবো। যেটা মনে করেন যে একটা এলাকায় 20 জন ফার্মার আছে, সো ওরা এটা কিনে নিতে পারবে। ওকে, কিনে নিতে পারবে। তাহলে দেখা যাবে যে এটার 20 জন মিলে একটা খরচও দিতে পারতেছে, যেটা কিনা ওরা অনেক ইনস্টলমেন্ট। আপনারা যে সিস্টেমটা ডেভেলপ করছেন কি পৃথিবীর কোথাও আছে? মানে আপনাদের নাকি আপনারা একদম সেলফ জেনারেটিং, যা আসছে মাথায় সেটাই ডেভেলপ করছেন? এটা বলবো না যে আমরা নিজেরা করছি, এটা আসলে আছে পৃথিবীতে। আছে, সো আপনারা ওটা জিনিসটা দেখেছেন? ওইটা দেখেছি। সো এটা আমরা দেশে কোথায় কোথায় আছে এটা? এটা আপনার ইউএসএ তে আছে, তারপর ইন্ডিয়াতেও এটা আছে অলরেডি, ইন্ডিয়াতেও আছে। বাংলাদেশে বোধহয় এই পুরো আইডিয়াটা এখনো খুব একটা বাংলাদেশে সোলার বেসড কোল্ড রুম কনসেপ্টটা নেই। কোল্ড রুম তাই তো নাই। কোল্ড রুম যেটা আছে সেটা আলটিমেটলি হচ্ছে হয় কোনো ফরিয়াদের দখলে বা হচ্ছে যারা মাঝখানে ব্রোকার হিসেবে কাজ করে তাদের দখলে। সো কৃষক একটা প্রোডাক্ট উৎপন্ন করে, লাইক আমি লাউয়ের কথাই যদি বলি, লাউ দিয়ে উদাহরণ আসছিল, আমার গাছে 10টা লাউ ধরেছে, আমি যদি আগামী 1 সপ্তাহের মধ্যে ওটা বিক্রি না করি, ওটা হয় শক্ত হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। সো আমার যদি ওটা 1 মাস রাখার মতো ক্যাপাবিলিটিস থাকে, ডেফিনেটলি আমি হায়ার প্রাইসের জন্য বিট করব, সেটাই স্বাভাবিক। প্রাইসটা যখন আপ হবে তখন সে সেল করলো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এতক্ষণ আড্ডার পরে, যে একটা সিস্টেম আগে থেকেই ছিল প্রিমিটিভ সিস্টেম, সেটার জন্য একটা আধুনিক সিস্টেম এসছে। কিন্তু সেই আধুনিক সিস্টেম হয়তো কিছুটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে ডেফিনেটলি, কিন্তু এইটাই যে একেবারে অত্যাধুনিক সিস্টেম সেটা বলবো কিনা সেখানে একটা ডিসকাশন আছে। লাইক আপনারা বলছেন যে কৃষকের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, আপনারা নিয়ে আপনারা এতগুলো হাত না বদল করে আপনারাই হলো যারা খুচরা বিক্রি করে তাদের কাছে দিয়ে দেবেন। এই চেনটা ইরেডিকেট করার জন্য কিছু প্রফিট দুই পক্ষই পাচ্ছে এবং আপনারাও প্রফিট করছেন। বিষয়টা যদি ভবিষ্যতে এরকম হয় যে যারা খুচরা কিনছে তারা সরাসরি কৃষকের কাছ থেকে কিনছে, তাহলে তো আপনাদেরও এক্সিস্টেন্স থাকবে না। না দেখেন, একটা টেকনোলজি সেদিকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু আপনি টেকনোলজি নিয়ে কাজ করছেন? একটা রিটেল দোকানে দেখা যায় যে ভ্যারাইটিস অফ প্রোডাক্ট লাগে, লাইক এখন 30টা শাকসবজি মার্কেটে চলতেছে। সো এখন রিটেল থেকে ফার্মারদের থেকে যে ফার্মার পটল করতেছে সে কিন্তু লাউ করতেছে না, ঠিক না? সো সবাইকে একসাথে কানেক্ট করাটা কিন্তু ডিফিকাল্ট একটা ব্যাপার। তাই কি আমি যদি একটা হাবের কথা চিন্তা করি, যে সব কৃষক যদি একটা হাবে থাকে, যে কোনো একটা হাব, সেই হাবে গিয়ে আমার পটল লাগবে, আমি পটল দিয়ে সার্চ করলে আমার অন্তত 20টা কৃষকের পটলের পোর্টফোলিও আসবে, সেখান থেকে আমি যেটা সিলেক্ট করে দিব সে আমাকে ডিরেক্টলি কুরিয়ারে পাঠিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, সেটা তো বাংলাদেশে এক্সিস্ট করে। নাইস আইডিয়া। আমরা কিন্তু এখনো আমাদের আইডিয়াটা নাইস আইডিয়া, আনকমন আইডিয়া। হ্যাঁ, আইডিয়াটা আপনারটা অনেকটা আনকমন আইডিয়া। না আনকমন না, এটা আছে বাংলাদেশে। আপনি কৃষকের ক্ষেত্রে নাই, কিন্তু এই যে আমি বিভিন্ন ভ্যালি ট্যালি যেগুলো বললাম যে যারা প্রোডাক্ট বিক্রি করে, আপনি অ্যামাজন বলেন, আপনি এরা তো সেম কনসেপ্টই বিক্রি করে। সো কৃষক যদি কালকে ওটাতে রাইট, কৃষক যদি কালকে ওই জায়গাটায় ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের এইগুলো ভবিষ্যতে সাস্টেইন করবে। কৃষক যদি ঢুকে, আমাদের হচ্ছে যে আমাদের মাধ্যমে ঢুকুক, দেশি ফার্মারের মাধ্যমে ঢুকুক। আচ্ছা, কারণ আমাদের মেইন এটা হচ্ছে হ্যাঁ বিজনেস করা, বাট ইম্প্যাক্টটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ, যে ফার্মারদেরকে ইম্প্যাক্ট করা। আপনি আমার গল্পের শুরুতে বুঝতে পারছেন যে আমরা যেন ফার্মারদের জন্য ভালো কিছু করতে পারি। এই যে কোল্ড রুমের কথা বলছি, ট্যাকের কথা বলছি, আলটিমেটলি সব কিছুর পারপাসটা হচ্ছে কৃষককে আমি কিভাবে 2 টাকা বেশি বেনিফিট দিতে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। কথা বুঝতে পারছেন? মানে ন্যায্য মূল্যটা আমরা কিভাবে দিতে পারি, এটার জন্য আমরা যত টেকনোলজি লাগে, এমন যদি হয় যে আমরা রিটেলারের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি, এটাও যদি হয়, সেখানে আমার বিজনেস মডেল, রেভিনিউ মডেল থাকবে অবশ্যই। বাট এটা যদি আরও বেশি সাস্টেনেবল হয়, তখন যদি সব কিছুতে আস্তে আস্তে ডেভেলপ হয়, তখন যদি ওই মডেলে যে অবশ্যই যাবে। ডেফিনেটলি। তবে এটা ঠিক প্রযুক্তি যেভাবে জিওমেট্রিক্যাল হারে প্রোগ্রেস নিয়ে আসছে, সেটা আজ হোক অথবা কাল হোক, সেটা তার জায়গা করে নিবেই নিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা এটা বুঝতে পারি যে ফার্মার কিন্তু মোবাইল অ্যাপ ইউজ করতে পারছে না, তার ছেলে কিন্তু ঠিকই মোবাইল অ্যাপ ইউজ করছে। আমরা যখন ফার্মার অনবোর্ডিং এ যাই, ফার্মারের মোবাইল নাম্বার না লিখে ছেলের নাম্বার লিখতে হচ্ছে মাঝে মধ্যে। সো ওরা অনেক কিছু ইউজ করছে। আগামী 5 বছরের মধ্যে জায়গাগুলোতে ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ হবে, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানুষ যেভাবে অনলাইন নির্ভর হচ্ছে, তো আপনারা 80 লাখ টাকা ইনভেস্ট নিলেন, এখন এটার কি অবস্থা একটু জানি।
সো এখন হচ্ছে সোফার আমাদের হচ্ছে আমরা মিরপুর এরিয়াতে আমরা 20টা দোকান নিয়ে স্টার্ট করি। 20টা দোকান? 20টা। আর আপনার ওখানে প্রোডাক্ট দেন? প্রোডাক্ট দিই। ওকে। সো এক একটা দোকান হচ্ছে 400-500 কেজি করে প্রোডাক্ট নেই পার ডে। ওকে। সো ওই দোকানগুলো আছে আমরা সার্ভ করতেছি, এটা আমাদের অনেক দিন হচ্ছে সার্ভ করছি। আর ওইখান থেকে আমরা হচ্ছে আরও কিছু প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করছি, যে ওইখান থেকে রিটেলারদের ফিডব্যাকটা কি। আপনারা কি কোনো ট্যাগ ট্যাগ লাগান প্রোডাক্টের সাথে? প্রোডাক্টের সাথে আমরা কোনো ট্যাগ লাগাই না। মানে ট্যাগটা বলছি এই কারণে যে আপনাদের ব্র্যান্ডিংটা তাহলে কোথায়? ওটা হচ্ছে শপে আমাদের ব্র্যান্ডিং আছে। সব বলতে মানে যে শপটাতে, যে শপটা থেকে চুজ করেছেন না, কাঁচা বাজারের যে ভেজিটেবল দোকান, ওইখানে আমাদের ব্র্যান্ডিং আছে। ওখানে কি আপনারা লোগোটা ইউজ করছেন? আমাদের লোগো ইউজ করছি, আমাদের একটা ক্যারট আছে লোগো, সেটা ইউজ করছি। ওটার নাম জানি কি? দেশি ফার্মার। দেশি ফার্মার। সো দেশি ফার্মার এখানে প্রোডাক্ট দেয়। ওকে, দ্যাটস বিউটিফুল। তো প্রফিট হচ্ছে নিশ্চয়ই? এখন পর্যন্ত একদম মিনিমাম প্রফিট, কারণ এই যে দোকানগুলোকে দিচ্ছি ওদেরকে আমরা অনেক বেনিফিট দিয়ে দিচ্ছি। আপনি যে কথা বলছিলেন যে আপনারা মিরপুরে 5টা শপকে সিলেক্ট করেছেন এবং তাদের কাছে আপনাদের প্রোডাক্ট দিচ্ছেন, কিন্তু সেখান থেকে কি কাস্টমার ফিডব্যাক পাওয়ার কোনো সুযোগ আছে? এখনো কি পাচ্ছেন বা এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? কাস্টমার ফিডব্যাক বলতে রিটেলাররা আমাদের কাস্টমার, এখন আমরা একদম গ্রাসরুট কাস্টমারের সাথে ইনভলভ না। জি জি। সো ওদের ফিডব্যাক যেটা আমরা শুরু থেকে যেটা দেখেছি, ওরা হচ্ছে গিয়ে ভালো কোয়ালিটি লাগবে। সো আমরা ওদেরকে ভালো কোয়ালিটি সার্ভ করছি। ওদের প্রাইসের চেয়ে বড় ইস্যু হচ্ছে ভালো কোয়ালিটি। সো ভেজিটেবলের মধ্যে অনেক গ্রেডেড ব্যাপার থাকে, সো এখান থেকে আমরা যে ভালো গ্রেডটা ওইটা বাছাই করে দিচ্ছি। সো প্রথমে আমরা অনেক প্রবলেম ফেস করেছি, দেখা যায় যে ফার্মার থেকে যে প্রোডাক্টগুলো নেই ওইখান থেকে ভালো গ্রেডের প্রোডাক্টও থাকে, আবার লো গ্রেডেড প্রোডাক্টও থাকে। সো ওইখানে আমরা অনেকে আমাদের কাছে নিতে চাইতো না, বলে যে না আপনারা ভালো প্রোডাক্ট দিচ্ছেন না। সো পরবর্তীতে আমরা এই গ্রেডেড গ্রেডিং যে আমাদের ফুলফিলমেন্ট সেন্টার যে সর্টিং গ্রেডিংটা হয়, এটা যখন স্টার্ট করি তারপর থেকে ওরা স্যাটিসফাইড। সো আরও আমরা ডেইলি বেসিসে অনেক ফিডব্যাকই নেই। হ্যাঁ, তো আমাদের যে প্ল্যানটা, যে আমাদের একটা বড় একটা প্ল্যান হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং, যে আমাদের অমুক ডেটে কতটুকু আমার লাগবে। হ্যাঁ, সো এইটা আমরা হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড ফোরকাস্টিং টিম আছে, ওরা হচ্ছে যে এই ডেটাগুলো দিয়ে প্রতিদিন আমাদের ডেটাগুলো কালেক্ট হয়, ডেটাগুলো দিয়ে আমরা যেন একটা এক্স্যাক্ট অ্যামাউন্টে আমরা যেন ফার্মার থেকে কালেক্ট করতে পারি, তারপর ওই অ্যামাউন্টে যেন আমরা ডেলিভার করতে পারি। সো এখানে তো প্লাস মাইনাস হবেই, বাট যতটুকু কাছাকাছি আনা যায় ওইটা একটা মানে ওইটা নিয়ে আমরা কাজ করতেছি। সিস্টেম লস কেমন এখন পর্যন্ত? যেহেতু আমাদের কোল্ডের কারণে হচ্ছে যে আমাদের ওয়েস্টেজ ওরকম হচ্ছে না। তাছাড়া আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও ট্যাগ হয়েছি, যেখানে দেখা যায় যে আমরা যেটুকু ওয়েস্টেজ হতে পারে ওইটা আমরা দিয়ে দিচ্ছি, যে কোনো ভালো কোনো কজে দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত। বাট আমরা লসে নাই। আপনারা যে ধরনের রিটেলার টার্গেট করছেন এরা একদমই কি লাইক সুপার শপের বাইরে? যদি বলি আমরা যে কাঁচা বাজারগুলোতে যাই সেগুলো কতগুলো আছে আপনাদের এখন হচ্ছে 20টা। সো আপনাদের ফিউচার টার্গেট কি, মানে লাইক আগামী 2 বছরের মধ্যে টার্গেট বা 3 বছরের মধ্যে? আগামী 2 বছরের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আপনার মিনিমাম 800 to 1000 রিটেলার আমরা অনবোর্ড করব। কারণ আমাদের এখন মেইন ফোকাসটা হচ্ছে ফার্মার অনবোর্ডিংয়ে। সো আমাদের ফার্মার এখন পর্যন্ত এনাফ না। ফার্মার অনবোর্ডিং বলতে কি আপনারা ফার্মারটাকে এনলিস্টেড করেন যে এরা আপনাকে দিচ্ছে প্রোডাক্ট? জি জি, আমাদের তো ডেইলি বেসিসে ফার্মার অনবোর্ডিং হতে থাকে। বাট ওখানেও কি ওই আগের মতো হয় কিনা যে না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে দিতে পারবে না এরকম? না না, ওদের ইচ্ছা, এটা সম্পূর্ণ ওদের ইচ্ছা। আচ্ছা, ওরা জাস্ট আমাদের সাথে রেজিস্ট্রেশনে আসে যে ঠিক আছে আপনাদের কাছে সেল করব, ওরা যদি সেল করতে না চায় এটা সম্পূর্ণ ওর ইচ্ছা, কারণ এখানে আমাদের সাথে কিন্তু কোনো কমিটমেন্ট নেই। এই কোশ্চেনটা প্রশ্ন আছে কি কারণে, যেটা হলো পাবলিক ডিমান্ড কোশ্চেন। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, আমরা নাম মেনশন করছি না এখানে, তারা একদম কৃষকের বীজ দেওয়া থেকে শুরু করে কৃষকের প্রোডাক্ট পর্যন্ত তারা হচ্ছে কন্ট্রোল করে, এবং কৃষক ওই চেন থেকে আর বের হতে পারে না। যেটা আগে ছিল খুব একজন ফরিয়া ব্যবসায়ীর হাতে, লোকাল একজন মাতবরের হাতে, সেটা এখন অনেক বড় মাতবরের হাতে চলে গেছে। হ্যাঁ, তো এই জন্যই জিজ্ঞেস করছি যে আসলে বিজনেসের সবারই কিন্তু একটা এন্ড পার্সপেক্টিভ থাকে যে আমার প্রফিট। এখন সেই প্রফিটটা যদি আমার শুধুমাত্র হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই লসটা আগে যেরকম ছিল সেটা একটা অন্যরকম একটা রূপে থাকতেছে। তো সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করা যে না আপনি যখন কৃষককে একটা লোগো দিচ্ছেন আপনার, যে তুমি আমার কাছে প্রোডাক্ট সেল করতেছো, ঠিক একইভাবে রিটেলার শপেও যখন আপনি লোগো দিচ্ছেন তখন সেটা আপনার এন্টিটিতেই শুধু থাকবে, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? মানে যিনি সেল করতেছেন তার ক্ষেত্রেও কি কথাটা সত্য কিনা? আচ্ছা, সো যিনি সেল করতেছেন, আমাদের যে টেকটার কথা বললাম এখানে একটা অপশন থাকবে ফিচারে, এটা হচ্ছে নো ইউর ফার্মার। সো আপনি যদি কিওয়ার্ডটা স্ক্যান করেন দেখতে পাবেন যে কোত্থেকে কার কাছ থেকে আসছে। এটা কিভাবে হয় যে ক্রেটে যখন প্রোডাক্টগুলো আসে, ক্রেটে আমাদের একটা
কিউআর কোড ওইখান থেকেই আমাদের ফার্মার্স Generate পয়েন্ট হয়। থেকে জেনারেট হবে। আচ্ছা। এটা হচ্ছে RFID এর মাধ্যমে। So, এটা কিন্তু আমাদের ডেভেলপিং স্টেজে, আর আমরা কিন্তু এই ফার্মারদেরকেই সামনে আনার চেষ্টা করছি। ওকে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট আমরা মনে করি, কারণ মানে আমরা যখন ফিল্ডগুলো ভিজিট করি মনে করেন যে রোদের তাপে দেখি যে একজনের কালারই চেঞ্জ হয়ে গেছে ফার্মার, কিন্তু আমরা যখন খাচ্ছি কিন্তু সহজে খেয়ে ফেলতেছি। তো ওই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু অনেক কাজ ইনভলভড, এত সহজ না। সো এটার জন্য হচ্ছে যে ফার্মারদেরকে আমরা সামনে আনবো। ওকে, আসলে সামনে ফার্মারের সামনে আসলে ওদের লাভ কি তাহলে? ওদের লাভ কি, সামনে আসলে অবশ্যই মানে ওদের যে ওদের যে ইম্প্যাক্টটা দরকার, ওদের যে লাইফের চেঞ্জ দরকার। একটা ফার্মারের ছেলে কিন্তু ফার্মার হতে চায় না, কারণ হচ্ছে যে আপনার দেখতেছে ওর বাপের যে অবস্থা, ও তো এই লাইফ চায় না। সো বাট ওদেরকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি হয়তো বা ওদের লাইফটা পরিবর্তন হবে। আর এই যে ফুড সিস্টেম, বাংলাদেশটা তো উর্বর মাটি, কিন্তু ফার্মারের ছেলেরা বা ওরা যদি এটার থেকে বিমুখ হয়, আমার মনে হয় যে এটা ফিউচার ফুডের জন্য একটা বড় থ্রেট, ঠিক না? তো সেই জায়গায় ফার্মারদেরকে সামনে আনতে হবে, এটাই আমাদের প্রচেষ্টা। মানে ডেফিনেটলি আপনার রেসপেক্টের জায়গাটা আমি অবশ্যই অনুভব করছি, কিন্তু ফার্মার সামনে আসলে আসলে লাভটা কি? আমার কথা হচ্ছে এটা, অনেকে তো আবার দেখা যাবে সামনে আনলে সবাই চিনে ফেলছে, সে কারণে সামনে আসতেও চাচ্ছে না। না, সামনে আনলে সুবিধা, কারণ হচ্ছে যে আপনার ফার্মারদের অনেক কথা বলার আছে। আমরা যখন অনবোর্ড করতে যাই ওদের এত কমপ্লেইন, ওদের এত কথা, কিন্তু এগুলো শোনার মানুষ নেই। সামনে আসলে কিন্তু শোনার মানুষ থাকবে ওদের কমপ্লেইনগুলো, ঠিক না? সো আমরা যখনই অনবোর্ড করতে যাই, কিছুদিন আগেই এক সপ্তাহে আমরা বগুড়া গিয়েছি, জাস্ট একজন ফার্মারের সাথে কথা বলতেছি, ঘন্টার মধ্যে হচ্ছে আপনার 30-40 জন ফার্মার চলে আসছে, যে ওদের কি কি প্রবলেম, কে কে এখানে আসছিল, কারা কি কি কমিটমেন্ট দিছে, দিয়ে পরে ওদেরকে নাই ফার্মারদের জন্য এটা আসছিল অনুদান, বাট নাই। সো এইসব অনেক ওদের কমপ্লেন আছে, কিন্তু এটা শোনার কোনো মানুষ নেই, ঠিক আছে? সো আমার মনে হয় যে এগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, সামনে আসলে কীভাবে আনবো, ওদের কথাগুলোকেই সামনে আনবো, ঠিক না? তখন আমার মনে হয় যে ফার্মারদের জন্য এটা একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বিউটিফুল ইন্টেনশন, অনেক ডেফিনেটলি ভালো। হ্যাঁ, এবং এথিক্যাল যে ভ্যালুজ আছে আপনাদের, আই হোপ যে ওটা আসলে আপনারা অনেক সাকসেসফুল হয়ে গেলেও যাতে একই রকমের থাকে। অবশ্যই। উড ডেফিনেটলি এক্সপেক্ট। আপনার আই গেস আমরা দেশি ফার্মার নিয়ে অনেকখানি জেনেছি, আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছেন। দেশি বক্স নামের একটা ডেলিভারি সার্ভিস শুরু করেছিলেন এবং দ্রুত নামের একটা ডেলিভারি সার্ভিসের সঙ্গে বর্তমানে কাজ করছেন। এবং ডেলিভারি সার্ভিসটা স্পেশালি হোম ডেলিভারি সার্ভিস এই আমাদের কোভিডের টাইম থেকে বেশ পপুলার আমাদের এখানে, স্পেশালি যদি গ্রোসারিজের কথা বলি। তো আপনারা কিভাবে শুরু করেছিলেন, কোন প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলেন, একটু ডিটেইলে সো দ্রুত হচ্ছে আমার আরেকটা ডেলিভারি সার্ভিস। সো এইখানে আমরা যেটা করি, এই আইডিয়াটা আসছিল হচ্ছে গিয়ে ইম্প্যাক্টের কথা চিন্তা করি। এটা হচ্ছে যে আপনার যে লোকাল যে কাঁচা বাজারগুলো আছে ওইগুলাকে কিভাবে আমরা অনলাইনে আনতে পারি, ঠিক আছে? সো ওইটা নিয়ে আমার এই দ্রুতটা করা। সো দ্রুতটা এখন আপনি যদি আমার অ্যাপে ঢুকেন তাহলে দেখতে পাবেন যে আপনার লোকাল কাঁচা বাজার যে শাকসবজি সেলার আছে, তারপর আপনার মুদি দোকান আছে, সুপার শপ বলেন, ফুড রেস্টুরেন্ট বলেন, সব কিছু আমার ওই অ্যাপটাতে আছে। আচ্ছা। সো এখান থেকে লোকাল কাস্টমারকে আমরা লোকাল বিজনেসগুলোর সাথে কানেক্ট করতেছি। সো দেখা গেছে যে আমাদের যে কোভিড সিচুয়েশনে এটা একটু আমরা বেশি অনবোর্ড করতে পারছি, এবং এটাতে আমরা বসুন্ধরা এরিয়াতে ছিলাম, গুলশান বনানীতে ছিলাম, তারপর উত্তরাতে ছিলাম। এইখানকার যে রিটেলাররা ছিল ওদের জন্য এটা অনেক ভালো হয়েছে, কারণ ওদের নামেই সবটা ছিল। অর্ডার করলে ওদের জন্য আমাদের আলাদা একটা অ্যাপ আছে, ওরা দেখতে পেতো যে আমার এখানে এই অর্ডারটা আসছে। সো আমাদের দ্রুত গাই যে ডেলিভারি ম্যান সেটা নিয়ে ডেলিভারি করে দিত। সো এটাতে কোভিডে দোকানে না গিয়েও কিন্তু প্রোডাক্ট কিনতে পারছে, ঘরে বসে প্রোডাক্ট নিয়ে নিতে পারছে। এটা কি ছিল বলতে আপনি এখন আর এটা কন্টিনিউ করছেন না? এটা কন্টিনিউ করছি আমি, বাট আমি ফুল টাইম হচ্ছে দেশি ফার্মারের কাজ করছি এখন। ওকে, এই এতগুলো প্রজেক্টের সঙ্গে আপনি ইনভলভ, সময় কিভাবে ম্যানেজ করেন? নাকি সিস্টেমটা এমন যে সময় ম্যানেজ হয়ে যায়, অ্যাপই সব কিছু করে ফেলে? আমার দেশি ফার্মের কাজটা বেশিরভাগ থাকে হচ্ছে রাতের টাইমে, আচ্ছা, ডেলিভারিটা। আর অনবোর্ডিংয়ে যখন যাই, সো আমি খুব একটা যাই না, বাট আমি চেষ্টা করি যে মাসে 3-4 বার যাওয়ার, কারণ আমি তাহলে বুঝতে পারি যে এখানে কী হচ্ছে। তো ওই সময় দিনে থাকি, আর বাকি টাইমটা তো সকালে। আপনাদের চেইনের সঙ্গে কতগুলো হিউম্যান রিসোর্স জড়িত, কতজন? আমার দেশি ফার্মারের সাথে হচ্ছে ঢাকাতে হচ্ছে 12 জন। আচ্ছা। আর হচ্ছে ফার্মার্স পয়েন্টগুলোতে এগুলোতে 3-4 জন করে আছে। এগুলো কি ফুল টাইম, পার্ট টাইম ফুল টাইম এভাবে কাজ করে? আচ্ছা, তো সবকিছু মিলিয়ে এটা এখন একদম মানে বলা যেতে পারে যে না প্রফিট না লস এরকম একটা অবস্থায় আছে। বয়স কত হলো?
দেশি ফার্মার দেশি ফার্মে তো আমি যখন নতুন করে স্টার্ট করি 6 মাস হলো, মাত্র 6 মাস। 6 মাস। এটা অ্যাসেট ভ্যালু কি দাঁড়িয়েছে পিছনে কিন্তু অনেক মাস অফকোর্স অভিজ্ঞতার কথা বলতেছিলেন আপনি। সো এটার ফিউচার আপনি দেখতে পান, বা এটার যদি অ্যাসেট ভ্যালুর কথা জানতে চাই, যেটা কি দাঁড়াতে পারে আজ থেকে 5 বছর পরে, 6 বছর পরে? অবশ্যই আমি হোপফুল যে আজ থেকে 5 বছর পরে আমাদের সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের ফার্মার্স পয়েন্ট থাকবে। আর হচ্ছে আমরা ঢাকা কভার করে আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে, চিটাগং, কুমিল্লা, তারপর এই শহরগুলোতে আমরা যেন বিস্তার করতে পারি। কারণ এই মডেলটা শুধু ঢাকা শহরের জন্য না, এই মডেলটা সারা বাংলাদেশেই অ্যাপ্লাই করার মতো। ফার্মেসির কি হবে? ফার্মাসিতে আমার এটাও দেশি অ্যাপে ঢুকে যাবে ওষুধ। ফার্মাসি আমি যখন পড়ছি আমার মনে হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠিক আছে, যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে ওষুধ কম খেলে এত কষ্ট করে কেমিস্ট্রি নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, এবং আমরা মনে করি যে আপনাদের হাতেই বাংলাদেশ পরিবর্তন হবে। অনেক অনেক ধন্যবাদ এবং কাজের জন্য বিস্তর শুভকামনা থাকছে। ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন।